আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। শুরু করব পত্রিকাগুলোর শিরোনাম দেখে। দৈনিক ইত্তেফাক, অর্থ পাচারে জড়িত দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট। আসছে নতুন করোনা ভাইরাস, অধিক সংক্রামক ভাইরাস শনাক্ত হয়েছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়া। বিস্তার ঠেকাতে আন্তদেশীয় ফ্লাইট চলাচল বন্ধ। আইসিইউ বেড খালি নেই বড় 3 হাসপাতালে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 30,91,349টি। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন আসছে দেশে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মানবজমিন, জুনের মধ্যে আসছে আরও 6 কোটি টিকা। দ্বৈত নাগরিক পাসপোর্টধারীদের তালিকা চান হাইকোর্ট। ভ্যাকসিন দিতে 6,300 কেন্দ্রের তালিকা। প্রথম ধাপে অনলাইনের বাইরে চিন্তা নেই। ব্রিটেনে নতুন ধরনের করোনা, দুনিয়া জুড়ে উদ্বেগ। দেশ রূপান্তর, আইসিইউ মিলছে না কোথাও। করোনার দ্বিতীয় ঢেউ। 24 ঘন্টায় নতুন শনাক্ত বেড়েছে আরও 32 মৃত্যু। জুনের মধ্যে 4.5 কোটি মানুষের টিকা। মন্ত্রিসভার বৈঠক। অর্থ পাচারে জড়িত 2 পাসপোর্টধারী কারা? হাইকোর্ট। শীতের তীব্রতা কমেছে, বেড়েছে দুর্ভোগ। আমাদের সময়, ইউরোপে এক ঘরে যুক্তরাজ্য, আতঙ্ক অন্য দেশেও। করোনার নতুন প্রজাতি 70 গুণ বেশি সংক্রমণে সক্ষম। দেশে 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু। দেশে প্রথমে টিকা পাবেন 18 শ্রেণীর 52 লাখ মানুষ। 7 দিনের নিষেধাজ্ঞা, সৌদিতে বাতিল বিমানের সব ফ্লাইট। সব উপজেলায় বিদ্যুৎ সুবিধা এ মাসেই, স্বাস্থ্যমন্ত্রী জানালেন। মে জুনের মধ্যে আসবে 6 কোটি ডোজ টিকা। যায় দিন, মাস্ক নেই তো সেবাও নেই, নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। মন্ত্রিসভার মে জুনের মধ্যে 4.5 কোটি মানুষের জন্য টিকা। মন্ত্রিসভার বৈঠক। উত্তরাঞ্চলে শীতের কাঁপন। মানব উন্নয়ন সূচকে অগ্রগতি 60%। ভুয়া চিকিৎসকদের সর্বোচ্চ সাজার বিধান চেয়ে রিট। মানবকণ্ঠ, জুনের মধ্যে 4.5 কোটি মানুষ ভ্যাকসিন পাবে। মাস্ক নেই তো সেবাও নেই, নিশ্চিত করার নির্দেশ। 30 ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি। ইউরোপ থেকে বিচ্ছিন্ন ব্রিটেন। ফের বন্ধের সংখ্যায় সব আন্তর্জাতিক ফ্লাইট। ভোরের কাগজ, নতুন চ্যালেঞ্জে শ্রমবাজার। 8 মাসে ফিরেছে 3,26,000 শ্রমিক। নতুন করোনার জের, দেশে দেশে ফের বিমান চলাচল নিষিদ্ধ। জুনের মধ্যে টিকা পাবে 4.5 কোটি মানুষ। মাস্ক পরা নিশ্চিতে ফের নির্দেশনা। সময়ের আলো, স্বাস্থ্য খাতের নতুন চ্যালেঞ্জ ভুয়া ডাক্তার। অবশেষে প্রণোদনা পাচ্ছেন পোশাক শ্রমিকরা। বিদেশিদের ওমরা পালন ফের স্থগিত। ফের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধের আশঙ্কা। জুনের মধ্যে আসবে আরও 6 কোটি ভ্যাকসিন। নো মাস্ক নো সার্ভিস নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইনকিলাব, 5 দশক ধরে ঝুলে আছে তিস্তা। গঙ্গা চুক্তি পুনর্বিবেচনার প্রস্তুতি, বিকল্পের সন্ধানে সরকার। মে জুনের মধ্যে টিকা পাবে 4.5 কোটি মানুষ। দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তালিকা চাইলেন হাইকোর্ট। দিনকাল, গোটা জাতি ইসির পদত্যাগ চায়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। নতুন নির্বাচন দাবিতে 30 ডিসেম্বর বিএনপির বিক্ষোভ। বিদেশে বাড়ি কেনা দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট। সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপির কালো পতাকা কর্মসূচি পালিত। সংগ্রাম, করোনার নতুন ধরন উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। যোগাযোগ বন্ধ প্রতিবেশী রাষ্ট্রগুলোর। মোড়ক খুলবে ভার্চুয়ালি, প্যাকেটজাত বই পাবে শিক্ষার্থীরা। ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, জুনের মধ্যে প্রায় 4.5 কোটি মানুষ করোনা ভ্যাকসিন পাবে। করতোয়া, বিশ্বজুড়ে আতঙ্ক নতুন করোনায়। ব্রিটেনের পর ইতালিতেও মিলল নতুন প্রজাতি। ইউরোপ থেকে বিচ্ছিন্ন ব্রিটেন, খাদ্য সংকটের আশঙ্কা। জুনের মধ্যে আসছে আরও 6 কোটি করোনার টিকা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এলপিজি ফার্মস লুক ফর প্রাইস হাইক। সাউথ কোরিয়া প্লেজ US $50 million in soft loan for COVID recovery. New COVID strain casts shadow over recovery hopes. COVID-19, another 6 crore doses of vaccine by June. আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম বেশিরভাগই করোনাকে আবার প্রধান শিরোনাম করেছে। বিশ্বজুড়ে করোনার বিষয় এসেছে, নতুন স্ট্রেইন দেখা দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাজ্য সহ যুক্তরাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অনেকগুলো দেশের। বাংলাদেশেও আজকে মন্ত্রিসভার বৈঠকে নো মাস্ক নো সার্ভিস
আরও জোরদার করার কথা বলা হয়েছে। জুনের মধ্যে আমরা আরও হয়তো 6 কোটি ডোজ টিকা পেতে যাচ্ছি। জানুয়ারি ফেব্রুয়ারিতে আসছে টিকা। আমরা শুরু করব কোন জায়গা থেকে? আমরা অবশ্যই নতুন স্ট্রেনটা সম্বন্ধে কথা বলতে হবে, দুই একটা ভ্যাকসিন সম্বন্ধে কথা বলতে হবে, আমাদের কি করণীয় ওগুলো করা আসলে যদিও সময় মাত্র অল্প কিছু সময়, এখানে তো এত কিছু আলোচনা করা যাবেও না। নতুন স্ট্রেনটার সম্বন্ধে কয়েকটা কথা একদম পরিষ্কার আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই যে এটা করোনা ভাইরাসের বিবর্তন কিন্তু শুরু থেকেই হয়েছে। ইউহানের করোনা ভাইরাস, ইটালির করোনা ভাইরাস একরকম ছিল না। সেই ভাইরাস যখন আবার লন্ডনে আসছে, প্রতিটা মুহূর্তে এই পর্যন্ত প্রায় অন্তত 70 বার চেঞ্জ হয়েছে ভাইরাসটা। এখন করোনা ভাইরাস যেটা যুক্তরাষ্ট্রে আসছে, এটার ইনফেক্টিভিটি এটা আগের চাইতে প্রায় 70% বেশি, 70 গুণ না, 70%। মানে এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই ছিল, কিন্তু এই স্ট্রেনটার ইনফেক্টিভিটি বেড়ে গেছে। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে ইনফেকশন বাড়ার সাথে এটা কিন্তু লিথালিটি বা এটা মোর ডেঞ্জারাস সে কথাটা কিন্তু বাড়ে নাই। এটা যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে করোনা এগেনস্টে, সেটা হচ্ছে আপনারা তো জানেন যে ভ্যাকসিনের করোনার গায়ে যে স্পাইকগুলো ছিল আছে, সেই স্পাইকের একটা প্রোটিন নিয়ে তার ভিতর থেকে আরএনএ বের করে সেই আরএনএ এগেনস্টে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে সেই আরএনএটা দিয়ে। এই আরএনএ নতুন ভাইরাসের গায়েও আছে এবং এই স্পাইক হয়তো থাকবেই, যদিও স্পাইকের একটা প্রোটিনেই এটা মিউটেশন হয়েছে। তারপরেও ওই স্পাইকের এগেনস্টে যেহেতু আমরা ভ্যাকসিন তৈরি করছি, সুতরাং ওই ভ্যাকসিন এই করোনার এগেনস্টেও কাজ করবে। দুটো জিনিস পরিষ্কার হলো। থার্ড হলো, তিনটা বলেছি আমি, ডেঞ্জারাস না, ইনফেক্টিভিটি এবং এটা ভ্যাকসিনও কাজ করবে। আর এই ভ্যাকসিনটা এটা হইতে পারে যে আগে একটা ভ্যাকসিন হয়তো 7 জনকে ছড়াতো, এখন একটা ভ্যাকসিন 10 জনকে, ভাইরাস 10 জনকে ছড়াবে, তাহলে টোটাল নাম্বার বেড়ে যাবে এবং টোটাল নাম্বার বাড়লে সেই হিসাবে মৃত্যু হার কিছুটা বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। তো বাংলাদেশের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটাতে আমরা সারা বছর এক্সপোজড হচ্ছি। এখন করোনা ভাইরাসে আমরা আগামী কয়েক বছর সারা বছর এক্সপোজড হব এবং বাংলাদেশে আমরা জানি যে বহু লোককে ছড়াই ফেলছে। সুতরাং সোসাইটিতে কিন্তু করোনা ভাইরাস সম্বন্ধে একটা ইমিউনিটি তৈরি হয়েছে। এই নতুন ভাইরাস আসলে পরে যারা অলরেডি ইনফেক্টেড হয়েছে তাদের কিন্তু ইনফেকশন হওয়ার আর একটা চান্স নাই, কারণ তাদের করোনা এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে ভ্যাকসিনের মতো, সেটা দিয়ে নতুন করোনা ভাইরাসেও কিন্তু আমাদের প্রোটেকশন মিলবে। সুতরাং আমরা ওই রকম প্যানিক সিচুয়েশনের মধ্যে আমি আশা করছি না যেরকম পড়ব। তো যেহেতু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের নতুন স্ট্রেন আসলে পরে যারা এখন ইনফেক্টেড হয় তাদের ইনফেকশন হওয়ার চান্স আছে। সুতরাং সরকার আজকে থেকেই যেরকম প্রিকশনস দিচ্ছে, আমার মনে হয় এই প্রিকশনস সাথে আমার একটা ধারণা হলো যারা যুক্তরাজ্য থেকে আসবে তাদেরকে কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা রাখা 14 দিনের, যে এই কদিন তার সরকারি হেফাজতে থাকবে, বাসায় না, বাসায় গিয়ে বাংলাদেশে কেউ কোয়ারেন্টাইনে হয় না, সবাই সে যার কোয়ারেন্টাইন থাকলে তাকে দেখতে আসে। হ্যাঁ, এসব মানুষ তখন এসব বেড়াতে বিয়ে করে ফেলে এই সময় কোয়ারেন্টাইনের মধ্যে। সো ওইভাবে হবে না, বা সরকারিভাবে 14 দিন থাকবে একটা জায়গায়, এই 14 দিন পরে করোনা নেগেটিভ হবে, তারপরে সে বাসায় যাবে। আরেকটা হলো যখন সে প্লেনে উঠবে তার ওই দিন সে করোনা ভাইরাস টেস্ট করে আসবে। আপনি জানেন যে আইভারমেকটিন নিয়ে বাংলাদেশে প্রথম কাজ করেছি আমরা। আমি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনসের জার্নালের চিফ এডিটর। আমাদের জার্নালে ওই প্রফেসর তারেকের প্রকাশনটা আসছে, আর্টিকেল আসছে, এটা ওয়ার্ল্ড জানে। এখন বাংলাদেশে আরও একটা স্টাডি হয়েছে যে আইভারমেকটিন আমরা আগে 2টা ডোজ খেতে দিতাম, এখন আমরা 5 দিন খেতে দিই। তাতে দেখা যাচ্ছে যে এটা ওয়ার্কস, মানুষের ধারণা যে কাজ করে। কিন্তু আমি যারা ফিল্ডে কাজ করি আমরা জানি যে আইভারমেকটিন যদি ফার্স্ট ডে থেকে খাওয়া শুরু করে তাহলে এটা কাজ করে। তো আমি মনে করি যারা বিদেশ থেকে আসবে তাদেরকে এয়ারপোর্টেই 3টা আইভারমেকটিন ট্যাবলেট খাওয়া দিতে হবে এবং আরও 3টা ট্যাবলেট হাতে দিয়ে দিতে হবে, যে 7 দিন পরে সে আরেকটা খাবে। বাই দিস টাইম সে এরপরে সে 14 দিন পরে সে করোনা ভাইরাস পজিটিভ কি নেগেটিভ এই সার্টিফিকেট সরকার দেখাতে হবে। এই কয়েকটা স্টেপ যদি নেয় এয়ারপোর্ট থেকে, তাহলে আমার মনে হয় যারা ফরেন থেকে আসবে তারা এই দেশটাকে ইনফেক্টেড করার চান্স কমে যাবে। আমার মনে হয় স্ট্রেন সম্বন্ধে 2-4টা কথা বলেছি আমরা। এখন ভ্যাকসিন সম্বন্ধে অনেকগুলো কথা আছে। ভ্যাকসিন আপনি জানেন যে ফাইজারের ভ্যাকসিনটা খুবই ইন্টারেস্টিং ভ্যাকসিন, এটা এফেক্টিভ ভ্যাকসিন, এটা সেফ বলা হচ্ছে, কিন্তু এটা -70 ডিগ্রিকে প্রিজার্ভ করতে হয়।
আর মডার্নাটা -20 প্রিজার্ভ করতে হবে, সেটা এই ফ্যাসিলিটি বাংলাদেশে আছে। অক্সফোর্ড জেনেকার যে ভ্যাকসিনটা, সেটা নিয়ে একটু ডাউট আছে, কারণ অক্সফোর্ড জেনেকার ভ্যাকসিনটা বাংলাদেশে যে অ্যাডিনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের তার সাথে মিলে যায়, সুতরাং এই ভ্যাকসিনটা হয়তো বাংলাদেশে খুব ভালো কাজ করবে না। কিন্তু চায়নার যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু আবার ইফেক্টিভ, সেটাও কিন্তু ডেড ভাইরাস থেকে তৈরি করা। তো আমাদের জন্য ফাইজারেরটা নেওয়াটা একটু রিস্কি হবে, কারণ আমরা তো আসলে সবার খুব আদরের ছেলে মেয়ে না, মানে ইনফ্যাক্ট বিদেশের কাছে তো বাংলাদেশ অত আদরের না, সুতরাং আমাদের কাছে আসবে রেসিডিউটা, সবাইকে দেওয়ার পরে লট শেষ হওয়ার পরে যা থাকবে সেটা আমাদের কাছ থেকে, সেটা অলরেডি একটা এক্সপায়ারি ডেটের মধ্যে পড়ে যাবে। তারপরে হয়তো সেটা প্রিজার্ভেশন কীরকম হয়েছে না হয় সেজন্য -70 আমাদের যদি কিনতে যাই আমরা বা আসলে, সেটা গ্রামগঞ্জে সে পটুয়াখালীর বা বরগুনার যে একটা জায়গায় গিয়ে ভ্যাকসিনটা ল্যান্ড করতে করতে ওটার পটেন্সি থাকবে কিনা সন্দেহ। সুতরাং আমাদের এন্ডেভার ওইদিকে না গিয়ে আমাদের যেগুলো লো মানে যেগুলো অত কম মাইনাসে যেটা, সেটা আমাদের নেওয়া উচিত। ভ্যাকসিনটা নিতে যে লোক আজকে ভ্যাকসিন নেবে, তা কালকে কিন্তু তার মানে ইমিউনিটি তৈরি হবে না। সেকেন্ড ডোজটা নিবে 21 দিনের দিন, সেকেন্ড ডোজটা নেওয়ার 7 দিন পরে তার ভ্যাকসিনের তার শরীরে ক্ষমতা আসবে, 28 দিন পর। তার মানে প্রায় 1 মাস পর 2টা ডোজ নিবে, ফার্স্ট ডোজের 1 মাস পরে গিয়ে তার রেজিস্ট্যান্স মানে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এর মধ্যে যদি আক্রান্ত হয় কেউ, ভ্যাকসিন দেওয়া তো এক ধরনের করোনা আক্রান্ত করেই দেওয়া, আক্রান্ত করে দেওয়া। জি, এখানে একটা জিনিস হলো, ভ্যাকসিন দেওয়ার অর্থ যে তার শরীরে করোনা ভাইরাস ঢুকবে না তা না, করোনা ভাইরাস ঢুকবে, করোনা ভাইরাস এখানে মাল্টিপ্লাই করবে, সে বংশ বিস্তার করবে, কিন্তু যার শরীরে ঢুকবে তার ক্ষতি হবে না। সেজন্য আমার যে লোকের ভাইরাস ঢুকবে শরীরে ভ্যাকসিন নেওয়ার পরে, তার নাকের মধ্যে কিন্তু ভাইরাস পাওয়া যাবে, সে কিন্তু মানুষকে ছড়াবে। সেজন্য ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু মাস্ক পরতে হবে, এটাও যদি সবাই এখন বাই দিস টাইম জেনে গেছে। সো করোনা, এই তথ্যটা আরেকটু ভালো করে বলা উচিত। এটা মানুষ, যে লোক ভ্যাকসিন নিয়েছে, সে তার এগেইনস্ট তাকে করোনা ভাইরাস ঢুকলে পরে তাকে ক্ষতি করতে পারবে না, তার শরীরে মারাত্মক কোনো কমপ্লিকেশন তৈরি হবে না। কিন্তু ভাইরাসটা যদি কারো নাক দিয়ে ঢুকে, তার লাংসে গিয়ে সেটা বংশ বিস্তার করবে, কিন্তু যার নাক শরীরে ঢুকছে ভ্যাকসিন না, তার কোনো ক্ষতি করবে না। এই বংশ বিস্তার করে সে আবার ওই লোকের শ্বাস প্রশ্বাসের সাথে বেরোবে, বেরোয় সামনে যদি আনইনফেক্টেড কোনো লোক থাকে তাকে সে ধরবে। সেজন্য যিনি ভ্যাকসিন নিচ্ছেন তার নিজের কোনো ক্ষতি হবে না, কিন্তু সে কিন্তু অন্য লোকের ক্ষতি করার চান্স থাকবে। সেজন্য সে নিজের জন্য সেফটি, যে আমি বেঁচে গেছি আর কোনো ভয় নেই, কিন্তু সে সোসাইটির জন্য সামাজিক একটা দায়িত্ববোধ আপনার আমার সবারই আছে। সেজন্য আমি ভ্যাকসিন নিলেও এই করোনা যতদিন পর্যন্ত মুক্তি না পাবে, ততদিন পর্যন্ত তার একটা সার্জিক্যাল মাস্ক অন্তত পড়তে হবে। ভ্যাকসিনটা সবারই নেওয়া যেতে পারে, শুধু একমাত্র যাদের সিভিয়ার অ্যাজমা আছে, সিভিয়ার স্কিনে অ্যালার্জি আছে, কোনো চিংড়ি মাছ খেলে সে খেলে তার অ্যালার্জি হয়, এই গ্রুপটা ছাড়া বাকি সবাই ভ্যাকসিন নেবে। সিনিয়র হোক, ক্যান্সারের পেশেন্ট হোক, ডায়াবেটিসের পেশেন্ট, হোয়াট এভার ইট ইজ, তার ভ্যাকসিন নেওয়াটা তার জন্য নিরাপদ। জি, এই ভ্যাকসিনের সাথে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও নেওয়া যাবে, এই ভ্যাকসিনের সাথে কলেরা ভ্যাকসিন নেওয়া যাবে, যে কোনো ভ্যাকসিন নেওয়া যাবে, ভ্যাকসিনের সাথে কোনো সমস্যা নেই। তবে ভ্যাকসিন নেওয়ার পরে, যেমন অন্য ভ্যাকসিন নেওয়ার পরে একটু জ্বর আসে, তাই না, বাচ্চাদের জ্বর আসে দেখবেন, এই ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু, বিশেষ করে সেকেন্ড ডোজটা নেওয়ার পরে কিন্তু একটু জ্বর আসবে। এর অর্থ প্রমাণ যে আপনার শরীরে ইমিউনিটি তৈরি হচ্ছে। সুতরাং হয়তো বেশি হয়ে গেলে একটু বেশি খারাপ লাগবে, বাট একটু জ্বর আসলেই বুঝতে হবে যে হ্যাঁ, ভ্যাকসিনটা কাজ করছে। আইভারমেকটিন সম্বন্ধে আমি অলরেডি 2টা কথা বলেছি। আইভারমেকটিন সম্বন্ধে আমি পার্সোনালি, আমার পুরো ফ্যামিলি, আমরা প্রতি মাসে আইভারমেকটিন নিচ্ছি। এটা আমরা নিতাম, ইন্ডিয়ান একটা স্টাডি ছিল, এখন বিভিন্ন জায়গা থেকে স্টাডি রিসোর্স আসছে যে আইভারমেকটিন এখন সেফ, এবং প্রতি মাসে 2টা ট্যাবলেট খাওয়াটা পসিবলি প্রোফাইলাক্সিস দিচ্ছে। আরেকটা কথা কি বলতে চাই, বললাম বাংলাদেশের ভ্যাকসিন আসছে বাই জুন আরো 6 কোটি ডোজ আসছে, এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো আমরা প্রথম। এটা তো সরকারকে বাহবা দিতেই হয়, মানে সত্য প্রাণ ভরে দোয়া করতে হয় সরকারকে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবসময় আমরা দোয়া করছি, এই যে তড়িৎ অ্যাকশন, যে এতগুলো মানুষকে প্রোটেকশন দেওয়া, 4.5 কোটি মানুষকে প্রোটেকশন দেওয়া, মানে আসলে সবাইকে প্রোটেকশন দেওয়া। কারণ বাই দিস টাইম আমার ধারণা কয়েক কোটি লোকের করোনা হয়ে গেছে, বাকি যদি 450 কোটিকে আমরা প্রোটেকশন দিতে পারি, তাহলে বাংলাদেশ প্রোটেকশন হয়ে যাবে। এখন কথা হলো যে আসলে যারা পাওয়ার কথা তারা ঠিক মতো পায় কিনা। আর একটা পত্রিকা আমরা দেখলাম যে অনলাইনে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকেই প্রথম দেওয়া হবে, এবং 18 শ্রেণীর মানুষের মধ্যে 52 লাখ মানুষকে প্রথম ভ্যাকসিনেশন করা হবে।
শুনেন, পলিসি তো সবগুলোই সত্যিকার অর্থে খুব সুন্দরভাবে পলিসি আসে, কিন্তু গভর্নমেন্টের যে সব কাজগুলো কিন্তু এরকম সুন্দরভাবে উঠে আসে না। এখানেই আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান সেইভাবে যদি উঠে আসতো সবকিছু, তাহলে সবকিছু সুন্দর হতো। কিন্তু এটা নিয়ে যদি বাজারে কালোবাজারে বিক্রি হয়, জি, হ্যাঁ, যার যার দরকার নেই তারা যদি সেই সব যেমন কোনো চেয়ারম্যানের আত্মীয় স্বজনকেও ভূমিহীন হিসাবে চলে আসছে, সেরকমের যারা যারা ইনফ্লুয়েন্সিয়াল লোক তাদের আত্মীয় স্বজন পেলো, আর যারা যারা রিয়েলি প্রয়োজন, যারা ফ্রন্ট ফাইটার্স, তারা পেলো না, তাহলে তো আসলে ওই জিনিসটা হবে না। কিন্তু আশা করি গভর্নমেন্টের এই স্টেপটা এবং এই পলিসিটা ঠিক মতো কাজ করবে। ফাইজার অক্সফোর্ডের ভ্যাকসিনটা আসলে কবে আসতে পারে? আমরা তো আশা করছি জানুয়ারি বা ফেব্রুয়ারি। আমরা বাংলাদেশে পেতে তো একটু সময় লাগবে, কিন্তু যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটা কবে আসতে পারে আপনার কি ধারণা আছে? না, এটা আসলে অচিরেই যে আসবে, এবং এটা হয়তো বলেছি যে এটার এফিকাসি অন্যগুলোর তুলনায় একটু কম হওয়ার সম্ভাবনা। সুতরাং ওয়ার্ল্ড মার্কেটেও এটা যে খুব বেশি হাই, এটা তো সবচেয়ে কম দামি। হ্যাঁ, কম দামি। আজকে বেলজিয়াম একটা ভুল করে অবশ্য সব ভ্যাকসিনের দামের তালিকা দিয়ে দিয়েছে। পরে অবশ্য ওখানকার মন্ত্রী একটা টুইট করে বলেছেন এটা ভুলে চলে গেছে, ততক্ষণে স্ক্রিনশট দিয়ে মানুষ এগুলো নিয়োগও করেছে। মানে ওই ভুলের কারণে আমরা জানতে পেরেছি যে সবচেয়ে কম দামি হবে অক্সফোর্ডের ভ্যাকসিন, এবং মডার্না বা ফাইজার বা অন্যান্য যে এটা যদি ইন্ডিয়াতে প্রোডাকশন হয় তাহলে তো কস্ট আরো কম হবে। জি, তাই না? আমরা তো ইন্ডিয়া থেকেই পাবো। আচ্ছা, ওষুধ প্রশাসনের মহাপরিচালক বলেছিলেন 2 দিন আগে যে বাংলাদেশ টেকনোলজি ট্রান্সফার করে কোভিডের ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করতে চায় বা করতে চাইবে বা বাংলাদেশ করবে, এরকম একটা খবর বলেছিলেন 2 দিন আগে। সেটা হলে কেমন হবে বা এটা সম্ভব কিনা? বাংলাদেশের মানে ফার্মাসিউটিক্যালসের টেকনোলজি সম্বন্ধে তো কারো কোনো সন্দেহ নাই। জি, আমরা ক্যান্সার ড্রাগ থেকে শুরু করে অল টাইপস অফ ইন্ট্রাভেনাস প্রোডাকশন আমাদের আছে। আমাদের যে বলে ভ্যাকসিন প্রোডাকশন ক্ষমতা আছে। সুতরাং বাংলাদেশে যে টেকনোলজি দিয়ে ভ্যাকসিন প্রোডাকশন তৈরি করা অসম্ভব মোটেই না, এটা তো ডিজি সাহেব ঠিকই বলেছেন। এবং সেটা যদি হয় তাহলে আমরা একটা সাবকন্ট্রাক্টের মতো হয়তো আমরা আবার এটাকে এক্সপোর্টও করতে পারবো। এই পটেনশিয়ালি তো আমাদের আছে। খুব ভালো স্টেপ হবে যদি এটা আমরা নিতে পারি। আমি জিয়ান মাহবকে তো স্বাগত জানাই যদি উনি এরকম একটা কাজ করতে পারেন। কিন্তু এই জন্য আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যে আমরা অন্যান্য যেসব টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে বা যে দেশ আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি কিনা? না, এইরকম খবর তো আসলে আমাদের নলেজে নাই যে কোনো এরকম অ্যাস্ট্রাজেনেকা বা কারোর সাথে আমাদের কোনো গভর্নমেন্ট লেভেলে কোনো কন্ট্রাক্ট হয়েছে, এরকম ঠিক আমাদের জানি। তবে হ্যাঁ, ভ্যাকসিনকোর মাধ্যমে হয়তো প্রাইভেট সেক্টরে কিছু একটা হতে পারে, সেটা হয়তো ভ্যাকসিনের মাধ্যমে ড্রাগের ডিজি সাহেব জেনেছেন। কিন্তু এটা এখনো যে আমাদের কোনো চুক্তি বা কোনো আলোচনা বা নেগোসিয়েশন হয়েছে বলে আমার চাইতে আপনি ভালো বুঝবেন, আমার জানা নাই এরকমের। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই ভ্যাকসিন বিষয়ে। পৃথিবীতে সবার আগে রাশিয়া তাদের দেশের জন্য ব্যবহারের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করেছে। তার কোনো রেজাল্ট বা তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা তাদের ফলাফল কি আমরা জানি? আসলে মিডিয়াতে একটা প্রচুর একটা মানে ইদানিং আমি করে দেখছি যে ভ্যাকসিনের এগেইনস্টে একটা প্রোপাগান্ডা হচ্ছে। জি, এটা একদমই ঠিক না। আসলে পৃথিবীর সমস্ত মানুষ বোকা হয়ে গেল আর অল্প কয়েকজন মানুষেরা খুব সবচেয়ে জ্ঞানী হয়ে গেল, এটা কিন্তু একদমই ঠিক না। কোনো দেশের রাষ্ট্রপ্রধান চাইবেন না যে একটা তার মানুষকে একটা ক্ষতিকর ভ্যাকসিন দিয়ে তারপর 7 দিন পরে বা 2 বছর পরে তার এগেইনস্টে একটা কেস হবে যে তুমি এগুলো আমাকে দিলা। এমন কোনো বিজ্ঞানী আছে যে বুক ফ্লাই বলতে পারবে যে আমি একটা খারাপ জিনিস দিলাম, তার 1 বছর পরে আমাকে ধরবে না? এটা তো আসলে সম্ভব না। যারা এই প্রোপাগান্ডা করছে এটা মেবি এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির যারা ওই যে ঈর্ষা কাতর বা ফাইজারের এত উন্নতি হচ্ছে, টাকা লাগানো হচ্ছে, সেটা অন্য কোনো কোম্পানি পছন্দ হচ্ছে না, এই সমস্ত কারণে। ভ্যাকসিন ইজ সেফ, এটা কোনো সন্দেহ নাই। অনলি কারো অ্যালার্জি হতে পারে, সেটা তো যে কোনো টিকা নিলেই হতে পারে। আমরা যে কোনো ভ্যাকসিন নিলেই এরকম প্রবলেম হতে, সেই তুলনায় এই ভ্যাকসিনগুলো অনেকটাই সেফ। রাশিয়া পুতিনের মেয়ে নিজে নিয়েছে, তাও কোন সময় ট্রায়ালের সময় নিয়েছে। তো আমি আমার বাচ্চাকে যদি সামনে দিতে পারি তাহলে সেটা ডেফিনেটলি আমাকে জানতে হবে যে কতটা সেফ কিনা। এটা সেফ, এতে কোনো সন্দেহ নেই। এই মানুষকে যারা প্রোপাগান্ডা দিচ্ছে ভ্যাকসিন নিও না, ভ্যাকসিন ডেঞ্জারাস, এই কথাটার সাথে আমি একমত না। নো মাস্ক নো সার্ভিস বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আবারও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমরা মানছি না মনে হয়। অসীম ভাই, এই কথাটা আমরা একদম শেষ পর্যায়ে চলে আমার মাঝে মধ্যে সাভারে যেতে হয়, আমি দেখি মানুষের ভিতরে 70-80% লোক মাস্ক পরে না। আমি সরকারকে মানে করজোরে নিবেদন করব যে সমস্ত শান্তি শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলাকে বলা হোক যে তারা যেভাবে পারুক
মানে হয় মাস্ক ধরাই দিক, না পানিশমেন্ট দিক, না 2 ঘন্টা আটকায় রাখুক, না 2 ঘন্টা বসায় রাখুক, যে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে মাস্ক ছাড়া আগামী 2 মাস চলা যাবে না, শীত পর্যন্ত সবাই মাস্ক পরতেই হবে। এটা কেন বাধ্যতামূলক হচ্ছে না? এটা তো করতেই হবে সরকারকে। আমি আবারও আপনার মাধ্যমে, সবার মাধ্যমে প্লিজ আপনারা মাস্ক পরেন, নিজের স্বার্থে, ফ্যামিলির স্বার্থে, দেশের স্বার্থে। ধন্যবাদ মামুন মুস্তফা আমাদের সাথে থাকার জন্য। আপনাকে এবং সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন এই করোনা বিপদে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।